এই দাবিগুলোর কথা উঠেছে, কিন্তু বিএনপি যেমন 10 বছর প্রধানমন্ত্রীর একটা ছাড় দিয়েছে বিএনপি, কিন্তু বিএনপি বলেছে আমরা এনসিসি মানতে কোনোভাবেই রাজি না, এবং প্রত্যেকটি রাজনৈতিক দল তার তার স্বার্থ দেখে আসলে কথাগুলো বলবে। যেই দলটি দীর্ঘ সময় আগে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, যেই দলটি আজকে নির্বাচন হলে কালকে ক্ষমতায় যাবে, সেই দলের সঙ্গে আরেকটি দল যে হয়তো জীবনে কোনো আসনই তেমনভাবে জিততে পারে নাই, এবং আগামীতে নির্বাচন হলেও তাদের একটা বা দুটো আসন হয়তো বা তারা পেলেও পেতে পারে, তাহলে আমরা হ্যাঁ কেন আগে নিয়ে আসতে অসুবিধা নাই, আমরা ফেব্রুয়ারিতে রোজার আগেও নির্বাচন করতে পারি। এই যে ইফ এবং বাট, এই ইফ এবং বাট কিন্তু এখন পর্যন্ত ক্লিয়ারলি শোনা যায়নি। সেই দিক থেকে দেখতে গেলে হাসিনার আমলে খুব খারাপও ছিল না, তাই না? এবং সেই সঙ্গে এখন তাদেরকে তো আর ফ্যাসিবাদের দোষর বলা হয় না, না তাদেরকে বলা হয় না। লাকিলি 2024-এর ইলেকশনটা তারা করে না, বিকজ তাদের একজন প্রার্থী ফিজিক্যালি খুবই খারাপভাবে আক্রান্ত হওয়ার পরে 24-এর ইলেকশনটা তারা বর্জন করে। রুমিনাপা, লন্ডন বৈঠকের পর যথেষ্ট আস্থা লক্ষ্য করে গেছে আপনাদের দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের কথায়, আচরণে, সিদ্ধান্তে, কার্যকলাপে। সেই আস্থাটা কি কমে যাচ্ছে? নানান রকমের তৎপরতার কথা আমি দুজন নেতাকে উদ্ধৃত করে বলছিলাম। যদি অনিশ্চিত হয়ে থাকে নির্বাচন, অনিশ্চয়তা বাড়তে থাকে, তাহলে লন্ডন বৈঠকের সুফল কি হারাতে যাচ্ছেন আপনারা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিঃসন্দেহে লন্ডনের বৈঠকটির পর সারা দেশের মানুষের মধ্যে একটা স্বস্তি এসেছিল, এবং মোটামুটি মানুষ ধারণা করে নিয়েছিল যে আগামী রমজানের আগেই বাংলাদেশে একটি নির্বাচন হতে যাচ্ছে। বাট এর পরে কিন্তু প্রায় 1 মাস পার হয়েছে, অলমোস্ট পুরোপুরি 1 মাস না হলেও বেশ কিছুদিন পার হয়েছে। এর মধ্যে সিইসির সঙ্গে চিফ অ্যাডভাইজার অত্যন্ত মানে 1-to-1 একটা বৈঠক হয়েছে বেশ লম্বা সময়, কিন্তু সেখান থেকে কি বার্তা এলো সেটা কিন্তু আমরা কেউ জানতে পারলাম না। সেই মিটিংয়ে কি আলোচনা হলো, সেই মিটিংয়ে কোনো সিদ্ধান্ত হলো কিনা, আগামী নির্বাচন নিয়ে কোনো দিক নির্দেশনা দেয়া হলো কিনা সেই মিটিংয়ে, এগুলো কিছুই আমাদের কানে আসলো না। একটা কথা ভাষাভাবে যেটা শোনা গেছে সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন সংস্কারের কাজ কত দূর হলো বা কতটুকু বাকি আছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু কমিশন তো আর সংস্কার করছে না। অ্যাবসলিউটলি ঠিক ওই জায়গাটাতে আসছে, কমিশন তো আর সংস্কার করছে না, কমিশনের তো সংস্কার নিয়ে আলাপ কেন? আর এই খবরটিও কিন্তু খুব ফর্মাল কোনো সোর্সের খবর না। আমাদের নানান রকম গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, অনেক কিছুতেই তো অনেক খবর ভেসে বেড়ায়, সেখানকারই একটা তথ্য। কিন্তু বাংলাদেশের মানুষ তো আসলে একটা রোড ম্যাপ, কংক্রিট একটা সময় জানতে চায়, তাই না? প্রধান উপদেষ্টার সঙ্গে যখন লন্ডনে বৈঠক হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের, সেখানে কিন্তু ইফ বাট এই কথাগুলো এসছে। যদি সংস্কার একটা নির্দিষ্ট মাত্রা অতিক্রম করে, যদি বিচার একটা পর্যায়ে যায়, তাহলে আমরা হ্যাঁ কেন আগে নিয়ে আসতে অসুবিধা নাই, আমরা ফেব্রুয়ারিতে রোজার আগেও নির্বাচন করতে পারি। এই যে ইফ এবং বাট, এই ইফ এবং বাট কিন্তু এখন পর্যন্ত ক্লিয়ারলি শোনা যায়নি। গতকাল হেফাজতে আন্দোলন একটা বিরাট সমাবেশ করেছে, এবং সেখানে বিএনপিকে ছাড়া আর যত রাজনৈতিক দল আছে, বিশেষ করে ইসলামপন্থী যত রাজনৈতিক দল আছে, বা ইসলামপন্থী না হলে আমরা সেখানে গণ অধিকার পরিষদকে দেখেছি, আমরা সেখানে এনসিপিকে দেখেছি, সো বিএনপি বাদ দিয়ে মোটামুটি অন্য সকল রাজনৈতিক দলের উপস্থিতি সেখানে ছিল। ঐক্য কি ভয় পাচ্ছেন আপনারা? না, আমরা ভয় পাচ্ছি না, কিন্তু সেই ঐক্য থেকে যে বার্তাটা দেয়া হচ্ছে, সেই বার্তাটা রাজনীতির জন্য খুব সুখকর বার্তা না, বা রাজনীতির জন্য খুব পজিটিভ বার্তা না। কিরকম বলা হচ্ছে যে আনুপাতিক হারে, মানে আনুপাতিক ভাবে নির্বাচন হতে হবে, ফার্স্ট পাস দ্য পোস্ট ওই পদ্ধতিতে নয়, পিআর পদ্ধতিতে হতে হবে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, লোয়ার হাউস অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, আপার হাউস অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং, বিকজ এই দলগুলোর কিন্তু সেই অর্থে আসন জিতে নেয়ার মতন অবস্থা আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ,
ডানপন্থী বা দক্ষিণপন্থী দলগুলোর কিছুটা উত্থান তো ডেফিনেটলি হয়েছে। 17 বছরে তাদের অবস্থা বেশ পরিবর্তনও নিশ্চয়ই হয়েছে। আমরা ইসলামী আন্দোলনকে দেখেছি যে 2024-এর ইলেকশন বাদ দিয়ে এর আগে যতগুলো ইলেকশন হয়েছে সবগুলোতে তারা নির্বিঘ্নে অংশ নিয়েছে, কোনো রকম কোনো বাধা বিপত্তির মধ্যে পড়তে হয় নাই। নৌকার পোস্টারের সঙ্গে সঙ্গে হাত পাখাকেও আমরা বাতাসে উঠতে দেখেছি। সো সেই দিক থেকে দেখতে গেলে হাসিনার আমলে খুব খারাপও ছিল না, তাই না? এবং সেই সঙ্গে এখন তাদেরকে তো আর ফ্যাসিবাদের দোষর বলা হয় না, না তাদেরকে বলা হয় না। লাকিলি 2024-এর ইলেকশনটা তারা করে না, বিকজ তাদের একজন প্রার্থী ফিজিক্যালি খুবই খারাপভাবে আক্রান্ত হওয়ার পরে 24-এর ইলেকশনটা তারা বর্জন করে। তো তারা ফ্যাসিবাদের দোষর নয়, কিন্তু তারা যেই পার্টিগুলোর সঙ্গে অ্যালায়েন্স করতে চাইছে তারা সমানুপাতিক নির্বাচনের কথা বলছে, তারা পিআর পদ্ধতির স্থানীয় সরকার নির্বাচনের কথা, আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছে। সো এই কথাগুলো যখন ভোট রাজনীতির মাঠে আসে, অটোমেটিক্যালি বিএনপি অনেক ছাড় দেওয়ার পরেও বিএনপির সকল বিষয়ে তাদের সঙ্গে একমত হয়ে যাবে এটা তো আশা করা যায়। কিন্তু দাবিগুলো তো তাদের পুরনো। এই দাবিগুলো তাদের কতটা পুরনো আপনি আমাকে বলেন? এই দাবিগুলোর কথা উঠেছে, কিন্তু বিএনপি যেমন 10 বছর প্রধানমন্ত্রীর একটা ছাড় দিয়েছে বিএনপি, কিন্তু বিএনপি বলেছে আমরা এনসিসি মানতে কোনোভাবেই রাজি না। সো নেগোসিয়েশনে কি হয়, আপনি কিছু ছাড়বেন, আরেক পক্ষ কিছু ছাড়বে, আরেকটা পক্ষ কিছু ছাড়বে। যেহেতু এখানে অনেকগুলো রাজনৈতিক দল আছে এবং ডেফিনেটলি সকল রাজনৈতিক দলের বক্তব্য, সকল রাজনৈতিক দলের চিন্তা একরকম হবে না, এবং প্রত্যেকটি রাজনৈতিক দল তার স্বার্থ দেখে আসলে কথাগুলো বলবে। যেই দলটি দীর্ঘ সময় আগে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, যেই দলটি আজকে নির্বাচন হলে কালকে ক্ষমতায় যাবে, সেই দলের সঙ্গে আরেকটি দল যে হয়তো জীবনে কোনো আসনই তেমনভাবে জিততে পারে নাই এবং আগামীতে নির্বাচন হলেও তাদের একটা বা দুটো আসন হয়তো বা তারা পেলেও পেতে পারে, সেই দলগুলোর মানে চিন্তা ভাবনা, না আমি দলগুলো মানে তারা আলাদা আলাদা ভাবে, তো তাদের চিন্তা ভাবনার সঙ্গে বিএনপির চিন্তা ভাবনা নাও মিলতে পারে। আবার ধরুন যে দলটি দুদিন আগে তৈরি হয়েছে, আগে ছিলই না এই দলটির অস্তিত্ব, তার তো এখন নিবন্ধন পাওয়া, মার্কা পাওয়া, প্রতীক পাওয়া, নির্বাচন গোছানো, নেতাকর্মীদেরকে গোছানো, সমর্থকদের কাছ থেকে ভোট নিয়ে ভোটটাকে তার বাক্সে ভরা, অর্থাৎ একটা প্রক্রিয়া, হ্যাঁ, যেটার সঙ্গে তারা পূর্বে পরিচিত নয়। সো তাদের চিন্তা বা তাদের ক্যালকুলেশন নিশ্চয়ই আরেকটা বড় রাজনৈতিক দলের ক্যালকুলেশনের সঙ্গে মিলবে না। কিন্তু আমাদেরকে দেখতে হবে বাংলাদেশের জন্য কি প্রয়োজন। আমরা যদি সেইভাবে চিন্তা করি, বাংলাদেশের জন্য ইমিডিয়েটলি একটা নির্বাচনী রোডম্যাপ দরকার। আমি শেষ করছি, আইএমএফ আমাদের অর্থ উপদেষ্টা বলেই ফেলেছেন, আইএমএফ তার কিস্তি ছাড় করছে ওই শর্তে যে তারা আশা করছে দ্রুতই বাংলাদেশ একটি নির্বাচনের দিকে যাবে। লন্ডন বৈঠকের পর কিন্তু আইএমএফের এই কিস্তির ছাড়টা আমরা দেখছি। সিপিডির মতো সংস্থা একেবারে অরাজনৈতিক, যখন যেই দল ক্ষমতায় আসে সেই দল সিপিডিকে বলে বিরোধী দলের এজেন্ট। সো সেই সিপিডি পর্যন্ত বলতে বাধ্য হচ্ছে যে অর্থনৈতিক স্থিতিশীলতা যদি চান, বিনিয়োগ যদি চান, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যদি চান, আপনাকে ডেফিনেটলি একটা পলিটিক্যাল স্টেবিলিটির দিকে যেতে হবে, এর আর কোনো বিকল্প নাই।